ধনকুবেরের উদ্ধত কন্যা মাটির সাথে মিশে থাকা এক শ্রমজীবী যুবককে তুচ্ছতাচ্ছিল্য করল। পূর্ণ এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর রূঢ় বাস্তব সামনে আসতেই তার দম্ভ চূর্ণবিচূর্ণ হয়ে গেল। প্রিয় বন্ধুরা, কলকাতার আকাশছোঁয়া অট্টালিকা, বর্ণিল আলোকসজ্জা আর রাজকীয় বিলাসের মাঝে লালিত অনন্যা সেন সবসময় ধারণা করত সমাজ দুই স্তরে বিভক্ত। একদল যারা তার মতো সৌভাগ্যবান, আর বাকিরা সাধারণ নিচু তলার মানুষ। অনন্যার পিতা অমিতাভ সেন ছিলেন দেশের প্রথম সারির এক ব্যবসায়িক ব্যক্তিত্ব। তার বাণিজ্যের বিস্তার ছিল দিগন্তজোড়া। অগণিত কর্মী তার প্রতিষ্ঠানে জীবিকা নির্বাহ করত। অর্থ, প্রতিপত্তি আর দাপটের মাঝে বড় হতে হতে অনন্যার মানসিকতায় এক নেতিবাচক বদল এসেছিল। তার কাছে বিত্তই ছিল শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি। সে ভাবত সম্পদশালীরাই কেবল শ্রদ্ধার পাত্র হতে পারে। একদিন সন্ধ্যায় কর্মক্ষেত্র থেকে ফিরে অমিতাভবাবু মেয়েকে উদ্দেশ্য করে বললেন, অনন্যা, এই ছুটির দিনে আমাদের পৈতৃক গ্রাম সুন্দরপুরে যেতে হবে। অনন্যা ভ্রুকুচকে প্রশ্ন করল, এমন গেও জায়গায় যাওয়ার কি প্রয়োজন? পিতা ধীর স্বরে উত্তর দিলেন, তোমার পিস্তুত ভাইয়ের বিবাহ অনুষ্ঠান, বাড়ির সবার উপস্থিতি সেখানে একান্ত কাম্য। অনন্যার চেহারা তৎক্ষণাৎ বিরক্তিতে পড়ে উঠল। বাবা, আপনি তো জানেন আমার গ্রাম্য পরিবেশ মোটেও সহ্য হয় না। সেখানে না আছে আধুনিক সুখসুবিধা, না আছে কোনো মানানসই আভিজাত্য। আমি ওসব জায়গায় মানিয়ে নিতে পারবো না। অমিতাভবাবু মেয়ের দিকে তাকিয়ে কঠোরভাবে বললেন, জীবন কেবল শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের দেয়ালের মাঝে সীমাবদ্ধ নয়। মাঝে মধ্যে নিজের শেকড়ের স্পন্দন অনুভব করাও খুব জরুরি। অনন্যা বাধ্য হয়ে রাজি হল। ঠিক আছে, তবে এটাই শেষবার। ঠিক দুদিন বাদে ভোরের আলো ফুটতে এক দামি এসইউভি কলকাতা থেকে সুন্দরপুরের অভিমুখে রওনা হল। সাথে ছিল অনন্যার ঘনিষ্ঠ দুই সখী। শহরের কোলাহল পেছনে ফেলে গাড়ি যখন গ্রাম বাংলার শ্যামল প্রকৃতিতে প্রবেশ করল, তখন চারপাশে কেবল দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর বৃক্ষরাজির সারি। অনন্যা জানালা দিয়ে উদাসীনভাবে বাইরে তাকালেও তার মনে কোনো আনন্দ ছিল না। একসময় গাড়িটি মেঠো রাস্তায় এসে থামল। দুপাশে সবুজের সমারোহ, বাতাসে মাটির নির্মল ঘ্রাণ। আচমকা অনন্যার চোখ আটকে গেল একখণ্ড জমির ওপর। সেখানে এক তরুণ ধুলো মাখা জীর্ণ পোশাকে অত্যন্ত নিষ্ঠার সাথে কোদাল দিয়ে মাটি কাটছিল। প্রখর রোদ থাকলেও তার কাজে কোনো ক্লান্তি ছিল না। তার অবয়বে ছিল এক অদ্ভুত প্রশান্তি। অনন্যা তখনই চালককে গাড়ি থামানোর নির্দেশ দিল। গাড়ি স্থির হতে না হতেই অনন্যা ও তার সঙ্গিনীরা নেমে উপহাসের ভঙ্গিতে সেই তরুণের দিকে তাকালো। এক বান্ধবী বিদ্রূপের সুরে বলল, দেখ, একেই বলে গ্রামীণ হাড় ভাঙা খাটুনি। অন্যজন যোগ করল, এই কাঠফাটা রোদেও লোকটা কাজ করছে, এদের শরীরের চামড়া কি পাথরের তৈরি? অনন্যা বাঁকা হাসি হেসে বলল, হয়তো এই অমর্যাদাকর পরিস্থিতি এদের ললাটের লিখন। তাদের বিদ্রুপাত্মক উক্তিগুলো সেই তরুণের কানে স্পষ্ট পৌঁছাচ্ছিল, অথচ সে ভ্রুক্ষেপ করল না। সে আপন মনে কর্মতৎপর থাকল। অনন্যার মনে হলো এই উদাসীনতা তার অহংকারে আঘাত করছে। সে প্রত্যাশা করেছিল তার উপস্থিতিতে যুবকটি বিচলিত হবে, কিন্তু তার মৌনতা যেন এক নীরব প্রতিবাদ হয়ে দাঁড়ালো। অনন্যা উঁচু গলায় বলল, মনে হয় আমাদের কথার গুরুত্ব বোঝার মতো মগজ এর নেই। এরপর সে বিরক্তির সাথে বলল, চলো এখান থেকে, অকারণে সময় অপচয় হচ্ছে। তারা পুনরায় যাত্রা শুরু করে সুন্দরপুরে পৌঁছালো। সেখানে উৎসবের জোয়ার বইছিল। প্রবেশদ্বারে রঙিন তোরণ আর আলোকসজ্জা, চারদিকে ঢাকের শব্দ আর মানুষের হাসি উল্লাসে এক প্রাণবন্ত পরিবেশ। অনন্যা চারপাশটা পর্যবেক্ষণ করল। এই আমেজ তার কাছে সম্পূর্ণ অপরিচিত। রাত বাড়ার সাথে সাথে বিয়ের মূল পর্ব শুরু হলো। অভ্যাগতদের ভিড়ে চারপাশ গম গম করছে। অনন্যা ও তার বান্ধবীরা দামি অলংকার আর জমকালো পোশাকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হলো। তারা যেখানেই যাচ্ছিল, গ্রামের মানুষ সবিস্ময়ে তাদের দিকে তাকাচ্ছিল। এর মাঝেই অনন্যা দেখতে পেল এক কোণে দাঁড়িয়ে থাকা এক যুবককে। এ তো সেই লোক যাকে সে সকালে মাঠে দেখেছিল। তবে এখন সে পরিপাটি এক ধবধবে সাদা পাঞ্জাবি পরেছে, কাঁধে একটা চাদর আর মুখে সেই চিরচেনা গাম্ভীর্য। অনন্যা পাশের বান্ধবীকে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, দেখ, সেই চাষা ছেলেটা এখানেও চলে এসেছে। বান্ধবী অবজ্ঞার সাথে বলল, কি দুঃসাহস, নিমন্ত্রণ না পেয়েই হয়তো খেতে এসেছে। অনন্যার মনে আবার সেই নিষ্ঠুর মজা করার বাসনা জাগল। চলো, লোকটাকে একটু শিক্ষা দিয়ে আসি। সে বান্ধবীদের নিয়ে সগর্বে যুবকটির সামনে গিয়ে দাঁড়ালো। ব্যঙ্গাত্মক স্বরে অনন্যা বলল, কি হে, সরাসরি জমি থেকে উঠে এলে নাকি? আশেপাশের লোকজন তাদের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। অনন্যা থামল না, আরও যোগ করল, এমন বনেদি পরিবারে আসার আগে পোশাক আশাক তো একটু শালীন করা উচিত ছিল। তার বান্ধবীরা খিলখিল করে হেসে উঠল। যুবকটি শান্ত চোখে অনন্যার দিকে তাকালো। তার দৃষ্টিতে কোনো ক্ষোভ ছিল না, ছিল কেবল গভীর এক করুণা। সে কোনো বাক্যবায় না করে ধীরপদে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। অনন্যা বিড়বিড় করল, অদ্ভুত সব অভব্য মানুষ। সে কল্পনাও করতে পারেনি যাকে সে তাচ্ছিল্য করল সে মোটেও নগণ্য কেউ নয়। সেই তরুণের প্রকৃত পরিচয় ছিল রোহান সান্যাল। সুন্দরপুর তার জন্মস্থান হলেও তার প্রতিপত্তি ছিল বিশ্বব্যাপী।
মহানগরীর কেন্দ্রে তার সুবিশাল কর্পোরেট সাম্রাজ্য। হাজারো মেধাবী তার অধীনে কাজ করে, বিপুল বাণিজ্যের চাকা ঘোরে তার এক নির্দেশে। কিন্তু সব সাফল্য সত্ত্বেও সে তার মাটির টান আর সরল জীবনবোধ বিসর্জন দেয়নি। অনন্যার কাছে সে তখনও কেবল এক নিম্নবিত্ত মানুষ। পরদিন অনুষ্ঠান সমাপ্ত হলে অনন্যা কলকাতায় ফিরে এলো। পথে তারা সেই যুবককে নিয়ে রসিকতা করতে করতে ফিরল। অনন্যা বলল, গ্রামের মানুষদের আভিজাত্যবোধ বলে কিছুই নেই। সে ঘুণাক্ষরেও টের পায়নি খুব শীঘ্রই তার দম্ভের কাজমহলে ফাটল ধরতে চলেছে। কলকাতায় ফিরে অনন্যা আবার তার সেই কৃত্রিম জেল্লাদার জীবনে ডুবে গেল। কনফারেন্স রুম, রাজকীয় গাড়ি আর আধুনিক ফ্যাশন, এটাই ছিল তার প্রতিদিনের চেনা জগৎ। সে ভেবেছিল সুন্দরপুরের সেই স্মৃতি ধুলোবালির মতো উড়ে গেছে। সে পুনরায় পূর্ণ আত্মবিশ্বাসের সাথে পিতার ব্যবসায়িক কর্মকাণ্ডে মনোনিবেশ করল। একদিন প্রাতরাশের টেবিলে বসে অমিতাভ সেন বললেন, অনন্যা, আগামীকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রজেক্টের মিটিং আছে। অনন্যা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কী ধরনের প্রজেক্ট? পিতা গম্ভীর কণ্ঠে বললেন, এটি একটি যৌথ উদ্যোগের প্রস্তাব। যদি সফল হয়, আমাদের ব্যবসার রূপরেখা বদলে যাবে। আমি চাই তুমি আমাদের কোম্পানির প্রতিনিধিত্ব করো। অনন্যার চোখে জয়ের আভাস ফুটল। সে দৃঢ়ভাবে বলল, ভয় পাবেন না বাবা, আমি আমার সেরাটা দেব। পরদিন খুব ভোরে অনন্যা তার প্রিমিয়াম গাড়িতে চেপে সেই বিশাল কর্পোরেট টাওয়ারের দিকে রওনা হলো। ভবনটি ছিল আধুনিক স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন। স্বচ্ছ কাচের দেয়াল আর কঠোর নিরাপত্তা ব্যবস্থা, প্রতিটি ইঞ্চিতে ক্ষমতার ছাপ স্পষ্ট। গেটের কাছে গাড়ি পৌঁছতেই অনন্যা নেমে চারপাশটা দেখছিল। হঠাৎ গেটের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দেখে সে স্তম্ভিত হয়ে গেল। এ তো সেই একই যুবক যাকে সে সুন্দরপুরে দেখেছিল, রোহান সান্যাল। এবারও সে অত্যন্ত সাধারণ ছিমছাম পোশাকে দাঁড়িয়েছিল। অনন্যার ঠোঁটে সেই চিরচেনা তাচ্ছিল্যের হাসি খেলে গেল। সে উদ্ধত ভঙ্গিতে এগিয়ে গিয়ে বিদ্রুপ করে বলল, আরে তুমি এখানেও পৌঁছে গেছো? রোহান কেবল নীরব দর্শকের মতো তাকে দেখল। অনন্যা পুনরায় বলল, হয়তো মাঠে আর সুবিধা করতে পারছো না, এখন শহরের বড় অফিসের দরজায় ধর্ণা দিতে এসেছো। পাশে দাঁড়িয়ে থাকা রক্ষীরা একে অপরের দিকে তাকাতে লাগলো। তারা সত্য জানত, কিন্তু কথা বলার সাহস পাচ্ছিল না। অনন্যা অট্টহাসি হেসে বলল, অবশ্যই এটি একটি নামী জায়গা। কপাল ভালো হলে হয়তো একটা পিয়নের কাজ জুটে যেতে পারে। রোহান তখনও নির্বাক। এক রক্ষী কিছু বলতে উদ্যত হলে রোহান হাত তুলে তাকে নিরস্ত করল। সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ভবনের ভেতরে চলে গেল। অনন্যা কাজ ঝাঁকিয়ে ভেতরে ঢুকল। মিটিং শুরু হতে তখনও কিছু মুহূর্ত বাকি। দেশের নামী শিল্পপতিরা হলঘরে সমাবেত হচ্ছিলেন। অনন্যাও তার নির্ধারিত আসনে বসল। তার বিশ্বাস ছিল সে তার যুক্তি দিয়ে সবাইকে মোহিত করবে। কিছুক্ষণের মধ্যেই সভাকক্ষ পূর্ণ হয়ে গেল। হঠাৎ প্রধান ফটক খুলে গেল। সবার দৃষ্টি সেদিকে নিবদ্ধ হল। ভেতরে প্রবেশ করলেন এক ব্যক্তিত্ববান মহাপুরুষ। তার পরিধানে ছিল নিখুঁত কালো স্যুট, আর তার পিছনে ছিল একদল শীর্ষস্থানীয় কর্মকর্তা। তার উপস্থিতিতেই পুরো ঘরে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। অনন্যা তার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। এ আর কেউ নয়, এ তো স্বয়ং রোহান সান্যাল। তবে এখন তাকে কোনো অকিঞ্চিতকর চাষি মনে হচ্ছিল না। তার চলায় ছিল রাজকীয় আভিজাত্য, আর দৃষ্টিতে ছিল এক অদ্ভুত তীক্ষ্ণতা। অনন্যা কিছুতেই মানতে পারছিল না যে এ সেই মানুষ যাকে সে কয়েক মিনিট আগে দাঁড়িয়ে অপমান করেছে। সে পাশের একজনকে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, ইনি কে? সেই ভদ্রলোক হাসি মুখে উত্তর দিলেন, আপনি সান্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও-কে চেনেন না? ইনি মিস্টার রোহান সান্যাল। অনন্যার হৃৎপিণ্ড স্তব্ধ হওয়ার উপক্রম হল। তার চোখের সামনে সুন্দরপুরের সেই মাঠ আর গেটের সেই কথোপকথন জীবন্ত হয়ে উঠল। তার মনে হলো তার পায়ের নিচ থেকে গোটা পৃথিবীটা বিলীন হয়ে যাচ্ছে। রোহান তার ভাষণ শুরু করলেন। তার কথা ছিল যেমন সংহত, তেমনি প্রভাবশালী। সবাই মন্ত্রমুগ্ধের মতো তার ভবিষ্যৎ পরিকল্পনা শুনছিল, কিন্তু অনন্যার কানে কোনো কথা পৌঁছাচ্ছিল না। তার চেতনায় কেবল নিজের করা কটু কথাগুলো বাজছিল। ক্ষেতের লোক, হীন পোশাক, পিয়নের চাকরি। প্রতিটি উক্তি এখন তার বুকে তীরের মতো বিঁধছিল। সভা শেষে সবাই যখন রোহানকে অভিনন্দন জানাতে ব্যস্ত, অনন্যা তখন নিজের জায়গায় পাথর হয়ে বসেছিল। সে বুঝতে পারছিল সে কত বড় অপরাধ করেছে। হল ঘর যখন প্রায় জনশূন্য, অনন্যা অনেক সাহস সঞ্চয় করে রোহানের ব্যক্তিগত কক্ষের দিকে এগোল। দরজার কাছে আসতেই রক্ষীরা তাকে বাধা দিল। ম্যাম, স্যার এখন একান্তেই থাকতে চান। অনন্যা অনুনয় করে বলল, আমার 1 মিনিট কথা বলা খুব প্রয়োজন। ভেতরে সংবাদ পৌঁছানোর পর তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলো। অনন্যা কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকল। রোহান তখন জানালার বাইরে তাকাচ্ছিল। অনন্যা কিছু কদম এগিয়ে ধীর কণ্ঠে বলল, আমি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। রোহান ঘুরে তাকালেন এবং শান্তভাবে প্রশ্ন করলেন, কেন এই ক্ষমা প্রার্থনা? অনন্যার চোখ অশ্রুসিক্ত হয়ে এলো। সে বলল, আমি আপনাকে চিনতে ভুল করেছি, আপনার সত্তাকে তুচ্ছ জ্ঞান করেছি, আমি লজ্জিত। রোহান তার চেয়ারে বসে বললেন, হঠাৎই বোধোদয় কেন? আমি সেই একই মানুষ। অনন্যা বাক্যহারা। রোহান পুনরায় বললেন, মানুষের মর্যাদা তার বস্ত্রে বা ধনে থাকে না, থাকে তার কর্মে আর আচরণে। তুমি যদি কেবল সম্পদকেই সম্মানের মানদণ্ড ভাবো, তবে তুমি জীবনের মূল সত্য থেকে অনেক দূরে আছো। অনন্যা মাথা নিচু করে রইল। সে অনুভব করল তার ভেতরের আমিটা কত ক্ষুদ্র। সে বলল, আমি সত্যি অনুতপ্ত।
আমি নিজেকে সংশোধন করতে চাই। রোহান তার দিকে দৃষ্টি দিলেন। তার স্বরে কোনো তিক্ততা ছিল না। তিনি বললেন, ক্ষমা কেবল মুখে বললে হয় না, তা কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। যদি তুমি সত্যি নিজেকে বদলাতে পারো, তবেই তুমি প্রকৃত ক্ষমা অর্জন করবে। এখন তুমি এসো। অনন্যা বুঝতে পারল এটা কেবল একটি ক্ষমা নয়, এটি তার নতুন মানুষ হওয়ার এক কঠিন পথ। পরবর্তী দিনগুলো থেকে অনন্যার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন এলো। সে তার বাবার বাণিজ্যে সময় দিতে শুরু করল, তবে এবার কর্তৃত্ব করতে নয়, বরং বিষয়গুলো শিখতে। সে সাধারণ কর্মীদের সাথে বসে কাজ করত, তাদের সমস্যার কথা শুনত। তার উদ্ধত আচরণ বদলে গিয়ে সেখানে জায়গা নিল এক গভীর মমতা। একদিন সে তার পিতাকে বলল, বাবা, আমি অবহেলিত শিশুদের জন্য একটি অবৈতনিক শিক্ষালয় গড়তে চাই, যেখানে প্রতিটি শিশু সম্মানের সাথে বড় হবে। অমিতাভবাবু কন্যার এই পরিবর্তনে অভিভূত হয়ে পূর্ণ সমর্থন দিলেন। কয়েক মাস নিরলস পরিশ্রমের পর সুন্দরপুর গ্রামের পাশেই এক আধুনিক বিদ্যাপীঠ মাথা তুলে দাঁড়াল। অনন্যা নিয়মিত সেখানে গিয়ে শিশুদের শিক্ষা দিত, তাদের সাথে খেলাধুলা করত। তার মুখে এখন আর সেই কৃত্রিম হাসি নেই, সেখানে আছে পরম প্রশান্তি। গ্রামের মানুষ যারা তাকে ঘৃণা করত, এখন তাকে দেবীর মতো সম্মান করতে শুরু করল। ধীরে ধীরে সেই স্কুলটি ওই অঞ্চলের স্বপ্নের কেন্দ্রে পরিণত হল। একদিন রৌদ্রোজ্জ্বল দুপুরে অনন্যা যখন শিশুদের সাথে ব্যস্ত ছিল, তখন স্কুলের সামনে একটি গাড়ি এসে থামল। এক যুবক গাড়ি থেকে নেমে বিস্ময়ের সাথে চারপাশটা দেখছিল। সে এক বৃদ্ধ গ্রামবাসীর কাছে জানতে চাইল, এই মহৎ উদ্যোগ কার? বৃদ্ধ গর্বের সাথে বললেন, শহর থেকে আসা এক পুণ্যবতী দিদিমণি এটি করেছেন। তিনি আমাদের বাচ্চাদের জীবন বদলে দিয়েছেন। যুবকটি হাসল। সে যখন ক্লাসরুমের দিকে তাকালো, দেখল অনন্যা শিশুদের বলছে, আসল শিক্ষা আমাদের সহনশীল হতে শেখায় এবং মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগায়। সেই যুবক ছিল রোহান সান্যাল। রোহান দরজার বাইরে থেকে সব শুনলেন। তারপর তিনি আলতো করে কড়া নাড়লেন। অনন্যা পেছনে ফিরতেই রোহানকে দেখে স্তব্ধ হয়ে গেল। রোহান ধীর পায়ে এগিয়ে এসে বললেন, তুমি সত্যি অসাধ্য সাধন করেছ। অনন্যা মাথা নিচু করে বলল, আমি কেবল আপনার দেখানো পথে হাঁটার চেষ্টা করেছি। রোহান বললেন, ক্ষমা তুমি অনেক আগেই অর্জন করেছ, কিন্তু আজ তুমি সম্মান অর্জন করলে। রোহান অনন্যার চোখে এক অদ্ভুত জ্যোতি দেখতে পেলেন। তিনি আবেগপূর্ণ স্বরে বললেন, অনন্যা, আমি জানতাম না মানুষ এত দ্রুত নিজেকে পাল্টে ফেলতে পারে। আমি আজ তোমার এই রূপটি দেখে মুগ্ধ। তিনি আরও বললেন, যদি তুমি সম্মত থাকো, তবে আমি চাই আমরা যৌথভাবে এই আলোর পথ প্রশস্ত করি। আমি তোমাকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে চাই। অনন্যার চোখে আনন্দের অশ্রু চিকচিক করে উঠল। সে মৃদু হেসে বলল, আমি বুঝেছি যে জীবনের আসল ঐশ্বর্য কেবল হৃদয়ের পবিত্রতায় থাকে। কিছুকাল পর রোহান সান্যাল সসম্মানে অনন্যার হাত চেয়ে তার পিতার কাছে প্রস্তাব দিলেন। অমিতাভ সেন সানন্দে তাদের আশীর্বাদ করলেন। সুন্দরপুর গ্রামেই এক উৎসবমুখর পরিবেশে তাদের বিবাহ সম্পন্ন হল। যে গ্রামে অনন্যা একদিন উদ্ধত চরণে পদার্পণ করেছিল, সেই গ্রামেই সে নববধূর সাজে চিরস্থায়ী ঠিকানা খুঁজে নিল। রোহান ও অনন্যা মিলে সেই বিদ্যাপীঠটিকে এক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করল। এককালের অহংকারী সেই মেয়েটি এখন হাজারো শিশুর অনুপ্রেরণা। সে প্রতিটি দিন অনুভব করে যে মানুষের প্রকৃত আভিজাত্য তার পোশাকে নয়, বরং তার উদার মনে আর মানবিকতায় লুকিয়ে থাকে। সুপ্রিয় বন্ধুরা, এই কাহিনী আমাদের এই বার্তাই প্রদান করে যে সম্পদ কেবল বাহ্যিক জেল্লা মাত্র। মানুষের প্রকৃত পরিচয় ফুটে ওঠে তার বিনয়ে আর সহমর্মিতার মধ্য দিয়ে। অহংকার কিছু সময়ের জন্য দাপট দিতে পারে, কিন্তু প্রকৃত শ্রদ্ধা আর ভালোবাসা কেবল তারাই পায় যারা অন্যকে সম্মান দিতে কার্পণ্য করে না।